কয়েকদিন ধরে গ্রামের কুকুরগুলো রাতের দিকে খুব ডাকছিল। বারবার শিশিয়ে শিশিয়ে ডেকে এগিয়ে যাচ্ছে, আবার দৌড়ে পিছিয়ে আসছে। এদের মধ্যে দত্তবাড়ির কুকুর ভুলো কি যেন দেখে থেকে থেকে কেমন করে ভীষণ শোকে কেঁদে কেঁদে উঠছে। গ্রামের ছেলেরা দলবল নিয়ে অনেকবার কুকুরের ডাক লক্ষ্য করে গিয়ে দেখে এসেছে। টর্চ নিয়ে খুঁজেছে আশেপাশে, কিন্তু কিচ্ছু দেখতে পায়নি তারা। অথচ কুকুরগুলো তাদের সাথে সাথে এগিয়ে গিয়ে যেন তখনও কিছু দেখতে পাচ্ছে, সেইভাবেই ক্রমাগত ডেকে যাচ্ছে। সেই ডাক এক অদ্ভুত সুরে, মানুষ দেখলে যেমন ডাক তেমন ঠিক নয়। ছেলেরা ওর মুখ চাওয়াচাই করে, এবারে তাদের গায়ে কাটা দেয় যেন। তাহলে কি? রাম 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 মনে মনে বিড়বিড় করে কয়েকজন। এর 3-4 দিন পরে দুপুরে দত্তবাবুদের স্নানের ঘাটে দত্তবড়ির মেজ বউ খাওয়ার পরে থালা বাসন মাজতে গিয়েছিল। বড়ঘাটের এপাশে ওপাশে আরও 2-1 জন স্নান টান করছিল সেই সময়। হঠাৎ বাসন মেজে উঠে আসার সময় দত্তবড়ির মেজ বউ ধড়াম করে পড়ে পুকুরের পাশের ধারে কাদা পাকে মুখ ঘষতে ঘষতে বিকট গো গো আওয়াজ করতে লাগলো। ঘাটে উপস্থিত সবাই দৌড়ে গেল, কিন্তু কাছে গিয়ে কেউ এগুতে সাহস করল না। দেখে মনে হলো লম্বা চওড়া বউটা নিজের 2 হাত 2 দিকে ছড়িয়ে ছটফট করছে, আর কেউ যেন ওর ঘাড় ধরে চেপে পাকে ঘষে দিচ্ছে। দেখে ভয়ে চিৎকার করে উঠল বাকিরা। নিজেদের পুকুরের পাশে চিৎকার শুনে দত্তবাড়ির বড় আর মেজ ছেলে, বড় বউ আর ছোট ছেলে বিলাস মাকে নিয়ে দৌড়ে এলো। মেজ বউয়ের পরিস্থিতি দেখে দত্তবাড়ির বড় ছেলের কি জানি মনে হলো। ঘর থেকে দৌড়ে জাল এনে বউটার উপর ছুড়ে দিয়ে ছোট ভাই বিলাসকে তাড়াতাড়ি জগাই গুনিনকে ডেকে আনতে বলল। গায়ে জাল পড়তে মেজ বউ হাঁটু গেড়ে বসে ভয়ঙ্কর আর্তনাদের আওয়াজ করতে করতে দিশাহারার মতো জাল থেকে বের হওয়ার চেষ্টা করছিল। তখন তার সারা মুখে কাদায় মাখামাখি। কিছুক্ষণ পরেই বিলাস দৌড়ে জগাই গুনিনকে ডেকে আনল। ততক্ষণে ঘাটের চারদিকে গ্রামের লোকজন জড়ো হতে শুরু করেছে। জগাই গুনিন কাছে আসতে অমনি বউটার রূপ চেঞ্জ হয়ে একদম সোজা হাঁটু গেড়ে উঠে বসল সে। জগাইয়ের দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিতে দুলতে লাগলো। জগাই গুনিন 1 বালতি জল নিয়ে ছুঁড়ে দিল বউটার মুখে। মুখ পরিষ্কার হতে দেখা গেল দত্তবড়ির মেজ বউয়ের চোখ অসম্ভব লাল, আর সারা মুখে এখানে সেখানে ছড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। তাতে যদিও কোনো ভ্রুক্ষেপ নেই তার। গুনিনের দিকে বড় বড় চোখে তাকিয়ে গো গো আওয়াজ বের করতে করতে সেই অদ্ভুত ভঙ্গিতে দুলতে থাকলো সে। গুনিন হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলো, কি রে, কে তুই বল? বউটা এক অদ্ভুত ভাঙা ফ্যাসফেসে গলায় চেপে চেপে বলল, আমি পলাশ। উপস্থিত সবাই ওর মুখ চাচাই করলো। পলাশের নাম শুনে পলাশের মা বিস্ময়ভূত হয়ে ওরে আমার বাপরে বলে ছেলের শোকে চিৎকার করে ডুকরে কেঁদে উঠে ওখানেই বসে পড়ল ধপ করে। পলাশ ওর নাম শুনে গ্রামের সবাই একে অপরের দিকে তাকালো। পলাশই দত্তবাড়িরই সেজ ছেলে। বছর 2 আগে নিজেদের পাট বাগানে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল। সে কি মর্মান্তিক দৃশ্য! আজও ভাবলে শিউরে ওঠে সবাই। ছেলেটা এমনিতে বেশ ভালো ছেলে ছিল। পড়াশোনায় বিশেষ না জানলেও চাষবাস করার ভালো অভিজ্ঞতা ছিল ওই 26-27 বয়সেই। গ্রামের মেয়ে প্রীতির সাথে ভালোবাসার সম্পর্ক ছিল তার। ইচ্ছে ছিল প্রীতিকে বিয়ে করে সংসার করার। কিন্তু প্রীতির বাবা মা জানতে পেরে মেয়েকে মাসির বাড়িতে ঘুরতে নিয়ে যাচ্ছে বলে সেখানেই শহরের চাকরিওয়ালা ছেলের সাথে মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেয়। সে খবর পলাশ কিছুতেই মেনে নিতে পারেনি। নিজের স্বপ্ন চুরমার হয়ে যাওয়ার কষ্টে, প্রীতিকে এইভাবে হারিয়ে ফেলার দুঃখে বিয়ের পরের দিন রাতেই পলাশ মনের কষ্টে বিষ খায়। তার পরের দিন দুপুরে পলাশের খোঁজ পড়ে বাড়িতে। বাড়ির লোক ভেবেছিল মাঠে আছে মনে হয়, তবুও দুপুরে খেতে না আসায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না তারা। বিকালের দিকে পলাশদের বাড়ির পোষা কুকুর ফুলো একবার করে দত্তবাড়ির সামনে এসে কাঁদে, আর আবার দৌড়ে যায় পাট বাগানের দিকে। বুলোকে অমন করতে দেখে পলাশের ছোট ভাই বিলাসের কেমন সন্দেহ হয়, বোঝে কিছু অঘটন অবশ্যই ঘটেছে। বুলোর পিছনে পিছনে মনে আশঙ্কা আর ভয় নিয়ে পাট বনে গিয়ে বিলাস আতঙ্কে নীল হয়ে যায় পলাশের বিষের যন্ত্রণায় বেঁকে যাওয়ার শরীরটা দেখে। বিষের যন্ত্রণায় মৃত্যুর আগে পলাশ ছটফুটিয়ে আশেপাশের 1 হাত দূরত্বের পাট গাছগুলোকে একদম পেশে দিয়েছিল। পলাশের সে মুখের আর শরীরের যন্ত্রণার বিকৃতি গ্রামের মানুষরা অনেক দিন ভুলতে পারেনি। দাদার এমন মর্মান্তিক মৃত্যু দেখে ছোট ভাই বিলাস চিৎকার করে কেঁদে উঠেছিল। পলাশের কুকুর ভুলো পলাশকে ঘিরে ভীষণ শোকে কাঁদছিল। পশুরাও বোধহয় মৃত্যু চেনে ভীষণভাবে।
আজ পলাশের নাম শুনে উপস্থিত লোকজন নড়েচড়ে উঠল। তার সেদিনের বীভৎস মৃত্যুর রূপ মনে করে অনেকে আরও একবার শিহরিত হলো মনে মনে। জগাই গুণেন নিজেও গ্রামের ছেলে পলাশকে পছন্দ করতেন। গলার কাছে কষ্টটাকে আটকে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কেন তোর মেজ বৌদির মুখ ধরে ঘষে দিচ্ছিলি? চোখ মুখ লাল করে ভীষণ রাগে পলাশ হিসহিসি বলে উঠল, মেজ আর বড় বৌদি আমার মাটারে খেতে দেয় না একদম। যা নয় তাই বলে গাল দেয়। আমার মাটার খুব কষ্ট। পরশু দুপুরে এই ঘাটে বসে মা কাঁদছিল। আমি তখন ওই তেঁতুল গাছে বসেছিলাম। কি সাহস ওদের! তাই আজ সুযোগ বুঝেই বলেই মেজ বউটার মাথাটা পিছনে টেনে ধরল যেন কে সজরে। গুনিন চেঁচিয়ে উঠল, ছাড় ছাড় ওরে! তা তুই হঠাৎ করে এই গ্রামে এসেছিস কেন? এবার বউটা মৃদু গলায় মাথার সামনের দিকে ঝুলিয়ে পলাশ বলল, গ্রামের বাইরে ওই পোতা জমির বট গাছটাতেই আমি থাকি, মাঝে মাঝে ঘুরে যাই। সেদিন আমার সামনে দিয়ে দেখলাম প্রীতি বরের বাইকে করে এসেছে বাপের বাড়ি। ভুলতে পারিনি, বড় টান ওর প্রতি, তাই ওকে দেখতে এসেছিলাম। উপস্থিত লোকেদের মধ্যে ভয়ে গুঞ্জন শুরু হয়ে গেল। এ ওর মুখ চাওয়াচাই করল। এই পোতা জমি বলতে রায়টের সময় মৃত মানুষদের ওখানে নাকি পুঁতে দেওয়া হতো। তাদের অতৃপ্ত আত্মার থাকার জন্য একটা মন্ত্রপুত বটগাছ গ্রামের বাইরে লাগানো হয়েছিল অনেক বছর আগে। ওই জমির দিকে খুব একটা কেউ যায় না, কিন্তু এখন তার একটু দূর থেকেই পাকা রাস্তা হয়েছে যাতায়াতের জন্য। প্রীতির কথা শুনে ঘাটের একপাশে উপস্থিত প্রীতির কাকিমা চমকে উঠল। সত্যি তো, প্রীতি মায়ের কাছে ঘুরতে এসেছে আজ দিন 15 হলো। সন্তান সম্ভব আসে। জগাই গুলেন হুঙ্কার দিয়ে বলল, দেখা হয়েছে প্রীতিকে? তাহলে এবার চলে যা। দেখিছি বলে ভীষণ কষ্টের মতো কান্নার শব্দ করে পর মুহূর্তে বউটা নিজের গলাটা জোরে 2 হাতে চেপে ধরে বলল, যাবো চলে, ওর কোনো ক্ষতি আমি করব না, কিন্তু আমার বৌদি আগে বলুক আমার বিধবা মারে আর কষ্ট দেবে না। তারপর হঠাৎ বড় বৌদির দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে লাল রক্ত চোখে বলল, ওই বড় বৌদিও, দুজনে কথা দিক আগে। পলাশের বড় বৌদি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বরের হাত চেপে ধরে বলল, কষ্ট দেব না, কথা দিচ্ছি। মেজবউ হুঙ্কার দিয়ে বলল, দিলে আমি আবার আসবো, কিন্তু এলে এবারে তোর পালা। বড় বৌদি প্রচণ্ড ভয়ে কেঁদে উঠে বলল, না দেখবো, আমি আর মেজো মিলে দেখবো, খেতে দেব। জগাই গুলেন এবারে বলল, শুনলি, এবারের মতো ক্ষমা করো ওদের। মুহূর্তে মেজো বউয়ের চোখ মুখ বেঁকে গেল যেন ভীষণ বেদনায়। বড্ড কষ্ট প্রীতি আর মার জন্যে। ওদের জন্য চিন্তা করিস না, তুই চলে যা, ওরা ভালো থাকবে। যাওয়ার সময় তেঁতুল গাছের ওই বড় ডালটা ভেঙে দিয়ে যা। তারপর জগাই মেজো বউয়ের গা থেকে জাল তুলে বলল, ছেড়ে দিলাম তোকে, আর এদিকে আসিস না। বলে জালটা বউটার উপর থেকে তুলতেই বউটার সঙ্গে সঙ্গে এলিয়ে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে পুকুরের ওপাশে তেঁতুল গাছের মোটা ডালটা মরাত করে ভেঙে উঠল। সবাই হৈ হৈ করে উঠলেও একমাত্র পলাশের মা চেঁচিয়ে কেঁদে উঠল দ্বিতীয়বার সন্তান হারানোর শোকে। শোনা যায় সেদিন বিকেলেই প্রীতিকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর থেকে পলাশের মাকে 2 বউ মিলে যত্ন করতে শুরু করেন। পলাশের মা এখন 2 বউয়ের যত্নে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত শোনার অপেক্ষায় রইলাম। পরবর্তীতে আরও এরকম গল্প পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।